2003 সালের 17 ফেব্রুয়ারি একটি শীতের সকাল বেলজিয়ামের অ্যান্টওয়ার্প ডায়মন্ড ডিস্ট্রিক্টে পুলিশ ওয়্যারলেস সেন্টারে একটা ফোন আসে। মাটির 2 তলার নিচে থাকা একটা ডায়মন্ড ভল্টের দরজা নাকি খোলা, ভেতরের শতাধিক সেফ ডিপোজিট বক্স ভাঙা, কোটি কোটি ডলারের হীরা গহনা আর মূল্যবান জিনিস গায়েব। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? সিকিউরিটি অ্যালার্ম কোম্পানির সিস্টেম তখনও দেখাচ্ছে ভল্ট নিরাপদ। লোহার দরজা, কম্বিনেশন লক, কি লক, সিসিটিভি, হিট সেন্সর, মোশন সেন্সর, সিসমিক সেন্সর, ম্যাগনেটিক অ্যালার্ম, সব মিলিয়ে 10 স্তরের নিরাপত্তা, যাকে প্রায় অবৈধ মনে করা হতো। আর এক রাতেই সেই বিশ্বাস ভেঙে গেল। তাহলে প্রশ্ন হচ্ছে, চোরেরা কি কোনো সুপার টেকনোলজি ব্যবহার করেছিল, নাকি তারা শুধু মানুষের সাধারণ কিছু অভ্যাসকে হাতিয়ার বানিয়েছিল? সালাম আর আদাব। আজকের আদিলস ইনসাইটে আমরা দেখব ইতিহাসের সবচেয়ে আলোচিত হীরা চুরির একটি গল্প, অ্যান্টওয়ার্প ডায়মন্ড হেইস্ট। কিন্তু এটা শুধু চুরির গল্প নয়, এমন একটা গল্প যেখানে নিরাপত্তা ছিল শক্তিশালী, কিন্তু সিস্টেমের ভেতরের মানুষ, রুটিন আর অতিরিক্ত আত্মবিশ্বাস সব একসাথে দুর্বল হয়ে যায়। অ্যান্টওয়ার্প বেলজিয়ামের একটি শহর। পর্যটকের চোখে এটা হতে পারে সুন্দর ইউরোপিয়ান শহর, কিন্তু হীরার দুনিয়ায় অ্যান্টওয়ার্প মানে অন্য কিছু। শত শত বছর ধরে এই শহর হীরা ব্যবসার অন্যতম বড় কেন্দ্র। কাঁচা হীরা, পালিশ করা হীরা, বড় ব্যবসায়ী, ছোট ডিলার, ব্রোকার, সার্টিফিকেশন, বীমা, সব কিছুর এক বিশাল নেটওয়ার্ক এখানে কাজ করে। শহরের একটা ছোট অংশ ডায়মন্ড ডিস্ট্রিক্ট, কয়েকটি রাস্তা, কয়েকটি ভবন, কিন্তু ওই কয়েকটি রাস্তার ভেতর দিয়ে প্রতিদিন এমন সম্পদ চলাচল করে যার পরিমাণ সাধারণ মানুষ কল্পনাও করতে পারেন না। আর এই ডায়মন্ড ডিস্ট্রিক্টের মাঝেই ছিল অ্যান্টওয়ার্প ডায়মন্ড সেন্টার। বাইরে থেকে একটি সাধারণ অফিস বিল্ডিং এর মতো দেখতে ভবন, কিন্তু এর নিচে ছিল এক বিশেষ ভল্ট, যেখানে ব্যবসায়ীরা তাদের হীরা, গহনা, নগদ অর্থ আর মূল্যবান জিনিস নিরাপদে রাখতেন। সবাই ভাবতো এটা প্রায় অপ্রবেশযোগ্য, কিন্তু 2003 সালের ফেব্রুয়ারিতে সেই বিশ্বাস ভেঙে খান খান হয়ে যায়। এই ভল্ট কোনো সাধারণ লকার রুম ছিল না। ভারী স্টিল ডোর, কম্বিনেশন লক, কি লক, ভেতরে ক্যামেরা, হিট আর মোশন সেন্সর, সিসমিক সেন্সর, ম্যাগনেটিক অ্যালার্ম। সহজভাবে বললে, নিরাপত্তার প্রতিটি স্তর আলাদা করে বানানো হয়েছিল, যেন একটি স্তর ভাঙলেও আরেকটি স্তর চোরকে আটকে দেয়। একটা তালা নয়, অনেকগুলো বাধা। একটা অ্যালার্ম নয়, অনেকগুলো সতর্কতা। একটা ক্যামেরা নয়, পুরো নজরদারি ব্যবস্থা। কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল। সিস্টেম যতই শক্তিশালী হোক, মানুষ যদি এটাকে প্রতিদিন একইভাবে ব্যবহার করে, তাহলে সেই রুটিনটাই একসময় দুর্বলতা হয়ে যায়। আর এই জায়গাটাই বুঝেছিলেন লিওনার্দো নোটারবাল্টোলো। লিওনার্দো নোটারবাল্টোলো ছিলেন ইতালির একজন পেশাদার চোর। তিনি সিনেমার মতো মুখোশ পরে রাতের অন্ধকারে সরাসরি ভল্ট ভাঙতে যাননি। তিনি প্রথমে নিজেকে একজন বৈধ ব্যবসায়ী হিসেবে দাঁড় করান। অ্যান্টওয়ার্প ডায়মন্ড সেন্টারে তিনি অফিস ভাড়া নেন, নিজেকে হীরা ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে তিনি নিয়মিত ভবনে যাতায়াত করতেন, লেনদেন করতেন, মানুষের সঙ্গে মেশেন। অর্থাৎ তিনি বাইরে থেকে আক্রমণ করেননি, তিনি আগে সিস্টেমের অংশ হয়ে গিয়েছিলেন। এটাই এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। অনেক সময় নিরাপত্তা বাইরের শত্রুর জন্য তৈরি হয়, কিন্তু সবচেয়ে বড় ঝুঁকি আসে তখন যখন কেউ বাইরের মানুষ থেকে ধীরে ধীরে চেনা মানুষ হয়ে যায়, যাকে দেখে গার্ড আর অবাক হয় না, যার বারবার আসা যাওয়া স্বাভাবিক মনে হয়, যার উপস্থিতি একসময় আর প্রশ্ন তৈরি করে না। নোটারবাল্টোলো ঠিক এই জায়গাটাই ব্যবহার করেছিলেন। তিনি বারবার ভবনে ঢুকতেন, ভল্টের কাছে যেতেন, ছোট ক্যামেরা, পর্যবেক্ষণ আর দীর্ঘদিনের যাতায়াতের মাধ্যমে তিনি ভল্টের ভেতরের রুটিন বুঝতে থাকেন। ক্যামেরা কোথায়, গার্ড কিভাবে ভল্ট খুলে, কম্বিনেশন কিভাবে ব্যবহার হয়, কোন সেন্সর কোথায় বসানো, কোন কাজ কখন করা হয়। ধীরে ধীরে তিনি বুঝতে থাকেন এই ভল্ট শক্তিশালী ঠিকই, কিন্তু এর প্রতিটি শক্তির সঙ্গে একটি করে মানবিক অভ্যাস জড়িত। এই চুরির সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল না যে তারা খুব শক্তিশালী অস্ত্র ব্যবহার করেছিল, বরং ভয়ঙ্কর দিক ছিল ধৈর্য। একটা কয়েক ঘন্টার পরিকল্পনা ছিল না, এটা ছিল মাসের পর মাস পর্যবেক্ষণ, অনুশীলন, পরীক্ষা, ভুল সংশোধন। এই দলটি পরে স্কুল অফ টুরিন নামে পরিচিত হয়। প্রতিটি সদস্যের কাজ আলাদা ছিল। কারো কাজ ছিল লক, কারো কাজ ছিল অ্যালার্ম, কারো কাজ ছিল পর্যবেক্ষণ, কারো কাজ ছিল গাড়ি চলাচল সময়। দলের সদস্যদের কিছু ডাকনামও ছিল সিনেমার মতো, যেমন দ্য জিনিয়াস, অ্যালার্ম আর ইলেকট্রনিক্স বিশেষজ্ঞ; দ্য মনস্টার, শক্তিশালী গড়নের লক পিকার ও মেকানিক; দ্য কিং অফ কিজ, একজন অভিজ্ঞ চাবি জালিয়াতকারী যাকে পুলিশ শেষ পর্যন্ত কখনো ধরতেই পারেনি; আর ছিল স্পিডি, নোটারবাল্টোলোর সবচেয়ে পুরনো বন্ধু, যে পরে এই পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুলের সঙ্গে জড়িয়ে যায়। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার,
এই ভিডিও কোনোভাবেই অপরাধ রোমান্টিক করে দেখানোর জন্য নয়, কারণ এই ঘটনার ভুক্তভোগী ছিল অনেক সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ী, ডিলার, যাদের অনেক মূল্যবান জিনিস বীমার আওতায়ও ছিল না। কিন্তু অপরাধের গল্প থেকেও সমাজের একটা শিক্ষা পাওয়া যায়। নিরাপত্তা শুধু যন্ত্র দিয়ে হয় না, নিরাপত্তা হয় প্রশ্ন করার অভ্যাস দিয়ে। 2003 সালের ফেব্রুয়ারি, হাড় কাঁপানো শীত, 15 থেকে 16 তারিখের সপ্তাহান্ত। শহর তুলনামূলকভাবে শান্ত। ডায়মন্ড সেন্টারের ভেতরে স্বাভাবিক কাজ শেষ, ব্যবসায়ীরা চলে গেছেন, বাইরে থেকে সবকিছু স্বাভাবিক। আর এই স্বাভাবিকতার মধ্যেই দলটি এগোতে শুরু করে। তাদের সামনে ছিল একটার পর একটা বাধা, দরজা, লক, ক্যামেরা, সেন্সর, ভেতরের অন্ধকার, সময়, আর সবচেয়ে বড় বাধা, একটুও ভুল করা যাবে না। ভুল মানে অ্যালার্ম, অ্যালার্ম মানে পুলিশ, পুলিশ মানে শেষ। কিন্তু ওই রাতে অ্যালার্ম বাজেনি, সিস্টেম বাইরে থেকে সিকিউর দেখাচ্ছিল, আর ভেতরে একের পর এক সেফ ডিপোজিট বক্স খুলে নেওয়া হচ্ছিল। ভোরের দিকে দলটি বেরিয়ে যায়। এমন পরিমাণ জিনিস তারা লুট করে যে সবকিছু নেওয়া সম্ভব হয়নি। এখানে ঘটনাটা প্রায় অবিশ্বাস্য মনে হয়। 10 স্তরের নিরাপত্তা ভাঙা হলো, কোটি কোটি ডলারের সম্পদ নিয়ে নেওয়া হলো। কেউ বুঝলো না, ক্যামেরা, সেন্সর, অ্যালার্ম সব ছিল, কিন্তু সেদিন সিস্টেম কাজ করলেও সিস্টেমের উপর মানুষের বিশ্বাস আরো বেশি কাজ করেছিল। এই চুরি যতটা নিখুঁত ছিল, ধরা পড়ার কারণ ততটাই সাধারণ। চোরেরা ভেবেছিল সবচেয়ে কঠিন কাজ শেষ, ভোল থেকে বেরিয়ে যাওয়া গেছে, অ্যালার্ম বাজেনি, পুলিশ আসেনি, এখন শুধু প্রমাণ নষ্ট করলেই হলো। কিন্তু ঠিক এখানেই ভুলটা হয়। নোটাবোট আলোর বর্ণনা অনুযায়ী হাইওয়ে ধরে ব্রাসেলসের দিকে যাতায়াতের সময় ময়লার ব্যাগ ফেলে দেওয়ার মুহূর্তে তার সঙ্গে স্পিডি প্যানিকে পড়ে যায়। পরিকল্পনা ছিল প্রমাণগুলো ঠিকভাবে নষ্ট করা, কিন্তু অতিরিক্ত উত্তেজনা, ভয় আর চাপের কারণে তারা জঙ্গলের ভেতরে সবকিছু ঠিকভাবে লুকাতে বা পুড়িয়ে ফেলতে পারেনি। ওই আবর্জনার মধ্যে ছিল আধ খাওয়া খাবার, সালামির প্যাকেট, রশিদ, ভিডিও টেপের অংশ আর ডায়মন্ড সেন্টার লেখা খামের টুকরো। পরদিন সকালে এক জমির মালিক নিজের জায়গায় পতিত আবর্জনা দেখে বিরক্ত হয়ে পুলিশকে জানান। প্রথমে এটা সাধারণ অভিযোগ মনে হতে পারত, কিন্তু ডায়মন্ড সেন্টার লেখা খাম দেখে পুলিশ দ্রুতই বুঝে যায় এটা সাধারণ আবর্জনা নয়। পরে ওই সালামি কেনার রশিদ আর দোকানের সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের আরো সূত্র দেয়, আর এখান থেকেই তদন্তের মোড় ঘুরে যায়। যে দল 10 স্তরের নিরাপত্তা ভেঙেছিল, শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা ভেঙে দিল একটি ফেলে যাওয়া ময়লার ব্যাগ। ভাবুন তো, যে পরিকল্পনা মাসের পর মাস ধরে তৈরি হয়েছিল, সেটাই নাকি শেষ পর্যন্ত ভেঙে পড়লো কয়েক টুকরো আবর্জনার কারণে। সাধে কি বলে, চুরির 10 দিন, সাধুর 1 দিন। এটাই বাস্তব অপরাধের গল্পে বারবার দেখা যায়। অপরাধ যত জটিলই হোক, মানুষ শেষ পর্যন্ত মানুষ। ক্লান্তি আসে, ভয় আসে, অস্থিরতা আসে, বন্ধু ভুল করে, পরিকল্পনার বাইরে কিছু ঘটে, আর সেই ছোট ভুলই পুরো গল্প উল্টে দেয়। তদন্তকারীরা আবর্জনার সূত্র ধরে নোটাবোট আলোর দিকে এগোতে শুরু করে। তার অফিস, অ্যাপার্টমেন্ট, যোগাযোগ, কেনাকাটার রসিদ, খাবারের প্যাকেট, ছোট ছোট টুকরা মিলিয়ে একটি বড় ছবি তৈরি হয়। নোটাবোলাটোকে গ্রেফতার করা হয়। হেইস্টের কয়েকদিনের মধ্যেই যখন তিনি আবার ডায়মন্ড সেন্টারের অফিসে ফিরে আসেন, তার সঙ্গে দলের আরো কয়েকজনকেও গ্রেফতার করা হয়। দ্য মনস্টার, দ্য জিনিয়াস আর স্পিডি তাদেরও বিচারের মুখোমুখি হতে হয়। কিন্তু কিং অফ কিসকে আজ পর্যন্ত কখনো নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। আদালত নোটাবোলাটোকে 10 বছরের সাজা দেয়, বাকিদের 5 বছর করে সাজা হয়। কিন্তু সবচেয়ে বড় রহস্য রয়ে যায়, হীরাগুলো কোথায় গেল? চুরির বড় অংশ কখনো উদ্ধার হয়নি। নোটাবোলাটো পরে দাবি করেন পুরো ঘটনার পেছনে নাকি আরো বড় একটি বীমা জালিয়াতির গল্প ছিল। তার দাবি ছিল তাকে নাকি এক হীরা ব্যবসায়ী ভাড়া করেছিলেন, কিন্তু এই দাবির সত্যতা নিয়ে বড় প্রশ্ন আছে। কারণ একজন সাজাপ্রাপ্ত দাগী চোর নিজের গল্প নিজের সুবিধা মতো বলতেই পারেন, আর এই জায়গায় নিশ্চিতভাবে বলা যায় না যে তিনি সত্য বলেছিলেন নাকি নিজের ভূমিকা ছোট করে দেখাচ্ছিল। কিন্তু নিশ্চিতভাবে যা বলা যায়, অ্যান্টওয়ার্প ডায়মন্ড হেইস্ট শুধু একটি বড় চুরি ছিল না, এটা ছিল নিরাপত্তা ব্যবস্থার অহংকারের উপর একটি আঘাত। এই গল্প শুনলে প্রথমে মনে হয়, বাহ কি বুদ্ধিমান চোর, কিন্তু একটু গভীরে গেলে শিক্ষা অন্য জায়গায়। প্রথম শিক্ষা, কোনো সিস্টেম শতভাগ নিরাপদ নয়। দ্বিতীয় শিক্ষা, যন্ত্র বা টেকনোলজি যতই উন্নত হোক, মানুষের রুটিন যদি অনুমানযোগ্য হয়ে যায়, সেখানেই ঝুঁকি তৈরি হয়। তৃতীয় শিক্ষা, নিরাপত্তা মানে শুধু তালা, ক্যামেরা বা সেন্সর নয়। নিরাপত্তা মানে সন্দেহ করার সংস্কৃতি, নিয়মিত প্রশ্ন করা, যে মানুষটা প্রতিদিন আসছে সে সত্যই কি একই মানুষ? যে প্রক্রিয়াটা আমরা প্রতিদিন করছি সেটা কি এখনো নিরাপদ? যে অ্যালার্ম বলছে সব ঠিক আছে, বাস্তবে কি সব ঠিক আছে? এই প্রশ্নগুলো শুধু হীরা ব্যবসার জন্য নয়, ব্যাংক, অফিস, অনলাইন অ্যাকাউন্ট, রাষ্ট্রীয় নিরাপত্তা, সব জায়গায় একই শিক্ষা আছে। অনেক সময় বিপদ দরজা ভেঙে ঢোকে না, বিপদ ঢুকে পরিচিত মুখ দিয়ে, বিপদ ঢুকে রুটিনের ভেতর দিয়ে, বিপদ ঢুকে সেই জায়গা দিয়ে যেটাকে আমরা প্রশ্ন করা
বন্ধ করে দিয়েছি। অ্যান্টওয়ার্প ডায়মন্ড হেইস্ট আজও রহস্যময়, কারণ চোরেরা ধরা পড়েছিল কিন্তু পুরো সত্য ধরা পড়েনি। হীরা কোথায় গেল? সত্যি কি শুধু চুরি ছিল, নাকি এর পেছনে আরো বড় কোনো হিসাব নিকেশ ছিল? আমরা হয়তো কখনো পুরো উত্তর জানবো না, কিন্তু এই গল্প আমাদের একটা অস্বস্তিকর সত্য মনে করিয়ে দেয়। সবচেয়ে শক্তিশালী দরজাও দুর্বল হয়ে যায় যদি তার সামনে দাঁড়ানো মানুষ প্রশ্ন করা বন্ধ করে দেয়। অ্যান্টওয়ার্প ডায়মন্ড হেইস্ট আমাদের একটা বিষয় শিখিয়ে গেছে, নিরাপত্তা সবচেয়ে বেশি ভাঙে না প্রযুক্তির ব্যর্থতায়, ভাঙে মানুষের অতিরিক্ত আত্মবিশ্বাসে। যেদিন আমরা ধরে নেই এখানে কিছুই হবে না, সেদিন থেকেই দুর্বলতা শুরু হয়। এই শিক্ষা শুধু একটি হীরার ভল্টের জন্য নয়, কারণ ইতিহাস বারবার দেখিয়েছে সবচেয়ে বিপজ্জনক দুর্বলতা প্রযুক্তিতে নয়, মানুষের অভ্যাসে। দেখা হচ্ছে পরের পর্বে, ততদিন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।